আমন্ত্রণ রাতের বাংলাদেশে। আর শুরুতেই জানাবো শিরোনাম। আমাদের মাতৃভাষা ভাষার অধিকার আদায় এবং বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠার স্মারক হিসাবে চিহ্নিত। পর্দা উঠল অমর একুশে গ্রন্থমেলার। সারা দেশে বইয়ের সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার নির্দেশ। দু একদিনই জমে উঠবে আয়োজন, আশা সকলের। গ্রামে বাড়ি যাব, তাই আগে চলে এসেছি। যে সরকার আসবে না কেন, এটা যে হবে, এটা বাঙালির যে একটা চাওয়া, এটা আমরা জানি এটা করবে। নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফের সিদ্ধান্ত। উপকৃত হবেন 12 লাখ কৃষক, আশা সরকারের। কৃষি ঋণ সুদ সহ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মূল লক্ষ্য হল দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা। অন্য যে কোনো সময়ের চেয়ে ভালো হবে এবারের ঈদ যাত্রা, দাবি পরিবহন মন্ত্রীর। ব্যাখ্যা দিলেন চাঁদাবাজি নিয়ে আগের বক্তব্যের। চাঁদাবাজি হচ্ছে সেইটি যেটি মানুষকে বাধ্য করে জোর করে নেওয়া হয়। যে কোনো মূল্যে আমরা সেটা আপনার হতে দিব না। পুলিশের পুরনো পোশাকে ফেরার দাবির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। শিগগিরই নিয়োগ হবে 10,000 কনস্টেবল, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগ, সুদ হার কমানো ও বন্ধ কারখানা সচল করতে চান নতুন গভর্নর। কেন্দ্রীয় ব্যাংকে সুশাসন নিশ্চিতের আশ্বাস। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। অমর একুশা বইমেলা হয়ে উঠুক শিক্ষা ও সংস্কৃতির সূতিকাগার। গ্রন্থমেলার উদ্বোধনের পর এই কথা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু ঢাকায় সীমাবদ্ধ না রেখে বইমেলা সারা দেশে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি। এ সময় বাংলাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য কাজ শুরুর প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। এর আগে বাংলা একাডেমি সাহিত্য পদক প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নানা নাটকীয়তার পর অবশেষে শুরু হলো বাঙালির প্রাণের মেলা, অমর একুশে বই মেলা। এবারের প্রতিপাদ্য বহুমাত্রিক বাংলাদেশ। 1978 সাল থেকে ফেব্রুয়ারির প্রথম দিনেই বাংলা একাডেমির আয়োজনে শুরু হয় বই মেলা। কিন্তু এবার নির্বাচনের কারণে সেই ধারাবাহিকতায় ছেদ পড়ে। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করেন এবারের বইমেলা। বলেন, অমর একুশে বইমেলা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার স্মারক। তবে ইন্টারনেটের আসক্তি তরুণ প্রজন্মকে করে তুলেছে বই বিমুখ। বইমেলা শুধু একটি নির্দিষ্ট মাসে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে সীমাবদ্ধ না রেখে বরং সারা বছর দেশের সব বিভাগ, জেলা ও উপজেলায় আয়োজিত করা যেতে পারে। এ ব্যাপারে বই প্রকাশকগণ উদ্যোগী হয়ে ভূমিকা রাখতে পারেন বলে আমি মনে করি এবং সরকারের পক্ষ থেকে যদি সহযোগিতার কোনো অবকাশ থাকে, অবশ্যই বর্তমান সরকার সেখানে এগিয়ে আসবে। আগামী বছরগুলোতে অমর একুশে বইমেলা অমর একুশে আন্তর্জাতিক বইমেলা হিসেবে আয়োজন করার সুযোগ রয়েছে কিনা সেটি আমি আপনাদের সকলকে ভেবে দেখার অনুরোধ জানাবো। বাংলা ভাষার পাশাপাশি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে নতুন নতুন ভাষার সাথে তরুণ প্রজন্মকে পরিচিত হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বর্তমান গ্লোবাল ভিলেজে এই সময় মাতৃভাষা ছাড়াও আরও একাধিক ভাষার সঙ্গে পরিচিত হওয়া অত্যন্ত জরুরি। বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্বে সমৃদ্ধি এবং সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে জ্ঞান এবং মেধাভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার মনে হয় বিকল্প নেই আমাদের সামনে। একই সঙ্গে বাংলা ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃত আদায়ের জন্য আমাদের মনে হয় কাজ শুরু করা প্রয়োজন। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকারের যাত্রা শুরু হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী জানান, তার সরকার জ্ঞানের আলোয় আলোকিত দেশ গড়তে চায়। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে আমি আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। জনগণের প্রতি জবাবদিহিমূলক এ সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়।
এর আগে 8 বিভাগে 9 জন গুণী ব্যক্তির হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জায়মা রহমানকে নিয়ে মেলার কয়েকটি স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দুয়ার খুলল অমর একুশে বইমেলার, আবারও ছাপা বইয়ের কৌলিন্যে ফেরার তাগিদ। প্রথম দিন ক্রেতা আর দর্শনার্থীর সরব উপস্থিতি হাসি ফুটিয়েছে প্রকাশকদের মুখে। আশা 18 দিনের বইমেলা শতভাগ মুখর থাকবে পাঠকের পদচারণায়। ইট কাঠের শহরে আবারও বই বই ঘ্রাণ। ফাগুনের বিদায় বাতাসে সেই গন্ধ ছড়িয়ে পড়েছে তিলোত্তমার এ মাথা ও মাথা। সোহরাওয়ার্দী উদ্যানে পাপড়ি মেলেছে দু মলাটের গোলাপ, দ্বার খুলেছে বইমেলার। উদ্বোধনের দিনেই দেখা মিলল সব বয়সী পাঠকের আনাগোনা। স্টল ঘুরে বই নেড়েচেড়ে দেখা আর পছন্দ হলেই বগল দাবা করা, এই তো বইমেলার চিরচেনা দৃশ্য। বিভিন্ন ধরনের বই দেখেছি, এখন উপন্যাস দেখছি। ভূতের বই পছন্দ করলাম, ভাল লাগলো সব দেখে। চমৎকার। আমি প্রতি বছর একবার না 3-4 বার আসা হয়, তো আশা করি এটা আরো কন্টিনিউ আসবো আমি কয়েকবার। তো প্রথম দিনের যে পদচারণা, যে লোকের যে মনোভাব, আমি কয়েকটা বই স্টল ঘুরেছি, মনে হচ্ছে যে মনে হয় ভালো কাটবে। নানান সমীকরণ আর কাটাছেঁড়ায় এবারের মেলা সাকুল্যে 18 দিনের। রমজান মাস হওয়ায় ক্রেতাদের উপস্থিতি আর বইয়ের কাটতি নিয়ে শঙ্কায় ছিলেন প্রকাশকরা। এখনও শেষ হয়নি 40% ওপর স্টলের কাজ। তারপরও প্রথম দিনের বেচাকেনায় আশাবাদী বিক্রেতারা। 15 দিনের মেলা তো ভালো কিছু হোক, আমি প্রত্যাশা রাখি এটাই। আশা যেরকম করি না, খুব ভালো রেসপন্স পাইছি। ইভেন সেলটা যেটা আশা করি না তার থেকেও ভালো সেল হয়েছে ফার্স্ট দিন তুলনায়। অন্যান্য বারের তুলনায় এইবার একটু লোক সমাগম প্রথম দিনে বেশি আছে আর কি। কেবল বিকিকিনি নয়, এই মেলা ভাষা শহীদদের স্মরণেরও একটি উপলক্ষ। তাই তো নামটা তার অমর একুশে বইমেলা। সূর্যাস্তের পর আরও প্রাণবন্ত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে মেলা। ছুটির দিন সকাল 11টায় খুলবে বই মেলার দরজা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। শিল্প সংস্কৃতিকে রাজনীতিকরণ কখনোই সভ্য দেশের পরিচয় নয়। বিভিন্ন ক্ষেত্রে গৌরবদীপ্ত অবদান রাখায় 9 জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে 21 পদক তুলে দিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জ্ঞান বিজ্ঞানের সব শাখায় যেন দেশ এগিয়ে যেতে পারে, তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চায় তাঁর সরকার। বলেন, 21শে ফেব্রুয়ারি ছিল জালিমের বিরুদ্ধে নিজেদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি রক্তঝরা ভাষা আন্দোলনের চেতনা চিরজাগ্রত রাখতে প্রতি বছর দেশপ্রেম ও মননশীল চর্চাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মানিত করে আসছে রাষ্ট্র, যা দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। এবছর 9 জন বিশিষ্ট নাগরিক ও একটি প্রতিষ্ঠানকে 21 পদক দেওয়ার সিদ্ধান্ত নেয় বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1976 সালে প্রথম 21 পদক প্রবর্তন করেন। নির্বাচন, নতুন সরকার গঠনসহ নানাবিধ কারণে এবছর কয়েকদিন পিছিয়ে ফেব্রুয়ারির শেষ ভাগে রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজন করা হয় 21 পদক প্রধান অনুষ্ঠান, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান তুলে দেন রাষ্ট্রীয় সম্মাননা। চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, শিক্ষায় মাহবুর আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ, নৃত্যকলায় অর্থী আহমেদ, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার ও সাংবাদিকতায় শফিক রেহমান। সঙ্গীতে মরণোত্তর রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয় ব্যান্ড লিজেন্ড আয়ুব বাচ্চুকে। প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেন প্রয়াত এবির স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা। এছাড়াও দেশের ইতিহাসে প্রথমবারের মতো হার্ড রক ধারার সঙ্গীতে দল হিসেবে 21 পদক পায় ওয়ারফেস। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্যের শুরুতেই পদকপ্রাপ্তদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। বলেন, 21 ফেব্রুয়ারি বাংলাদেশের আত্মপরিচয় স্মারক। 21 ফেব্রুয়ারি একদিকে মাতৃভাষা মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম এবং একই সাথে এটি ছিল জালেমের বিরুদ্ধে নিজেদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। সুতরাং ফেব্রুয়ারি মানেই আত্মপরিচয় উপলব্ধির মাস।
শিল্প সংস্কৃতিকে রাজনীতিকরণের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। আগামীর উদার গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে বিজ্ঞজনদের দিক নির্দেশনা চান তিনি। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। 1976 সালে 21 পদকের প্রবর্তন করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অনুষ্ঠান শেষে হেঁটে সচিবালয়ে ফিরেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমান। আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনী ইশতেহার অনুযায়ী এবার সুদ সহ কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত নিল সরকার। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব জানান, এতে কৃষকদের ঋণের বোঝা কমবে, কৃষকদের আগ্রহ বাড়বে শস্য, মৎস্য এবং পশুপালন খাতে। 1991 থেকে 1996 মেয়াদে বিএনপি সরকার ক্ষমতায় থাকার সময় প্রথমবারের মতো 5,000 টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ করা হয়েছিল। এবারও দলটির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল কৃষকদের সুদমুক্ত ঋণ সুবিধা দেয়া। সরকারের পক্ষ থেকে একটি কার্ড সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের প্রথম বৈঠকের প্রধান এজেন্ডা ছিল কৃষি ঋণ বিতরণ ইস্যু। সিদ্ধান্ত হয় শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে। সরকার তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মূল লক্ষ্য হল দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জানান, সরকারি, বেসরকারি এবং বিশেষায়িত বিভিন্ন ব্যাংকে কৃষকদের বর্তমান ঋণের পরিমাণ 1,550 কোটি টাকা, যা মওকুফের আওতাভুক্ত হবে। এতে লাভবান হবে আনুমানিক 12 লাখ কৃষক। এই মৌসুমে এই মওকুফ প্রক্রিয়ার মাধ্যমে কৃষকদের ক্রেডিট কার্ড, ক্রেডিট রেকর্ড বা ঋণ মান ভালো হবে। তারা যে আগেরগুলো পরিশোধিত হয়েছে বলে ধরে নেওয়া হবে। ফলে তারা ব্যাংক থেকে 15 স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন, যা তাদের স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে রক্ষা করবে। ঋণের বোঝা কমে যায়, কৃষকরা শস্য, মৎস্য ও পশুপালন খাতে আরও উৎসাহিত হবেন। এতে করে জাতীয় কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং আমদানির উপর নির্ভরতা কমবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সঠিক সময়ে অফিস আসার বিষয়টিও নিখুঁতভাবে দেখা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। চাঁদাবাজি হলো সেটি যেটি মানুষকে জোর করে বাধ্য করা হয়। চাঁদা এবং চাঁদাবাজির ব্যাখ্যায় এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, যে কোনো মূল্যে চাঁদাবাজি হতে দেয়া হবে না, এটি বিএনপির নির্বাচনী অঙ্গীকার। এবার যে কোনো সময়ের চেয়ে ঈদ যাত্রা নির্বিঘ্ন হবে বলেও জানান তিনি। মূলত নৌপথে নিরাপদ ঈদ যাত্রা নিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন, কিন্তু প্রসঙ্গক্রমেই উঠে আসে এর আগে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে মন্ত্রীর করা সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজির বক্তব্য। সাংবাদিকদের প্রশ্নের জবাবে চাঁদা এবং চাঁদাবাজির পার্থক্য তুলে ধরেন মন্ত্রী। এখন ধরেন আমি তো মসজিদ কমিটিতে চাঁদা দিচ্ছি, এখন কি বলবেন? আমি তো রিহাবের মেম্বার, প্রতি বছর চাঁদা দিই, কি বলবেন? এটা অবৈধ বলবেন? আমি জাতীয় নির্বাহী কমিটির মেম্বার, আমার পার্টিকে একটা নির্ধারণ করা আছে চাঁদা দিতে হয় বছরে এই কয়টা টাকা, অল্প কয়টা টাকা, আপনি কি অবৈধ বলবেন? আপনি অবৈধ বলে বলতে পারেন, আমি তো আপনাকে জড়িত করতে পারবো না। মন্ত্রী সাফ জানিয়ে দেন, জোর করে বাধ্য করে চাঁদা নেয়ার সুযোগ নেই। চাঁদাবাজি ফৌজদারি অপরাধ, বিভিন্ন সমিতির নামে চাঁদাবাজি হলে ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চাঁদাবাজি আমি বলতেছি, চাঁদাবাজি হচ্ছে সেইটি যেটি মানুষকে বাধ্য করে জোর করে নেওয়া হয়, তাদের নির্ধারিত প্রক্রিয়া না কোনো অবৈধ শক্তি সেটা করতে চায়, সেটা করার কোনো সুযোগ নেই। সেটার করার আমাদের এই মন্ত্রণালয়ে থাকবে না, যে কোনো মূল্যে আমরা সেটা আপনার হতে দিব না। এবার আগের যে কোনো সময়ের চেয়ে ঈদ যাত্রা ভালো হবে বলে জানান মন্ত্রী। কখনো কখনো নৌ চলাচলে এসে
বাধা সৃষ্টি করে এরকম কোনো কর্তৃপক্ষ কোনো জায়গায় এরকম থাকবে না। সেগুলি নিয়ন্ত্রণ করা হবে ও নজরদারিতে রাখা হবে, প্রয়োজনীয় অ্যাকশন গ্রহণ করা হবে। মন্ত্রী জানান এবার ঈদে ভাড়া বাড়াবেন না নৌযান মালিকরা। ঈদের আগে ও পরে মোট 10 দিন বন্ধ থাকবে বাল্কহেড ও স্পিডবোট চলাচল। না, ভাড়া বাড়ানো হবে না এখানে মালিক। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। পুলিশের পোশাক নিয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি, তবে পুলিশ অ্যাসোসিয়েশনের দাবি জানিয়েছেন তারা পুরনো পোশাকে ফিরতে চান, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলে শিগগিরই নিয়োগ দেওয়া হবে 10,000 কনস্টেবল ও 180 জন সার্জেন্ট। সচিবালয়ের সাংবাদিকদের এমন তথ্য দেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশ নানা সংকটের মধ্যে পড়ে যায়। থানাতে আগুন, লুট, গ্রেপ্তারের ভয়ে অনেক পুলিশ কর্মকর্তা পালিয়ে যায়। তাই জনবল সংকটের মধ্যে পড়ে পুলিশ বাহিনী। আর এ সংকট কাটাতে জনবল বাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, শীঘ্রই নিয়োগ দেওয়া হবে 10,000 কনস্টেবল ও 180 জন সার্জেন্ট। পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হবে সাব ইন্সপেক্টর। এজন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। 180 জন পুলিশ সার্জেন্ট নিয়োগের জন্য আমরা নির্দেশ দিয়েছি। সেগুলো আগের শূন্য পদ, সেটা খুব শিগগিরই নিয়োগ করা হবে যত পরীক্ষার মধ্য দিয়ে। এর বাইরে আরও আমরা জনবল বৃদ্ধির জন্য চেষ্টা করছি, যেগুলো আমরা অর্থ মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স পেলে খুব শিগগিরই আমরা প্ল্যান করতেছি আরও 10,000 নতুন কনস্টেবল নিয়োগ করা হবে দ্রুততার সাথে। সাংবাদিকরা প্রশ্ন করেন পুলিশের পোশাক নিয়ে। পুরনো পোশাকে ফিরতে চান পুলিশ বাহিনী। এ প্রশ্নে মন্ত্রী বলেন, পোশাক নিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি, তবে পুলিশ অ্যাসোসিয়েশন দাবি জানিয়েছে। সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে আইন শৃঙ্খলা কমিটি পুনর্গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সারা দেশের জেলা পর্যায়ের আইন শৃঙ্খলা কমিটিগুলো পুনর্গঠন করার জন্য একটা পত্র জারি করেছি। জেলা পর্যায়ে যাবে, উপজেলা আইন শৃঙ্খলা কমিটি পুনর্গঠন করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। এদিকে সচিবালয়ে ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ ডিসিআই এর পরিচালনা পরিষদের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের অগ্রাধিকার হচ্ছে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা বজায় রেখে ব্যবসা বাণিজ্যের অনুকূল পরিবেশ নিশ্চিত করা। গত 15 বছরের সিন্ডিকেট ভেঙে দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রাজুকে প্রভাব খাটিয়ে ইস্টার্ন হাউজিংকে সুবিধা দিয়ে ঘুষ হিসেবে ফ্ল্যাট নেয়ার মামলায় টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তার করতে ইন্টারপোলের রেড নোটিশ জারির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয়। এর আগে রাজুকের একাধিক প্লট দুর্নীতির মামলায় টিউলিপ সিদ্দিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া এদিন দুদকের আবেদনের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন যুক্তরাজ্যে 27 কোটি পাউন্ডের বেশি মূল্যের মোট 518টি স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছে মহানগর দায়রা জজ আদালত। সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রেখে সমন্বিত উন্নয়নে গুরুত্ব দেবেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান, যা নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে। বিনিয়োগ বাড়াতে সুদ হার কমিয়ে আনা এবং বন্ধ কারখানা সচল করতে নীতি সহায়তার কথাও বলেছেন তিনি। বাংলাদেশ ব্যাংকে যোগ দিয়ে শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকে এসব কথা বলেন নবনিযুক্ত গভর্নর। তার মুখপাত্র বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকের সুশাসন নিশ্চিতে সব ধরনের উদ্যোগ নেওয়ার কথাও বলেছেন গভর্নর। দায়িত্ব পাওয়ার পরদিন বৃহস্পতিবার সকাল 10:30টার কিছু পরে বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান। 14তম গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়া মোস্তাকুরকে স্বাগত জানান শীর্ষ কর্মকর্তারা। প্রতিক্রিয়া জানতে চাইলেও সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি তিনি। প্রথম দিনেই বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন নতুন গভর্নর। নানা বিষয়ে দিক নির্দেশনাও দেন তিনি। পরে সংবাদ সম্মেলনে মুখপাত্র বলেন, অর্থনীতিকে স্থিতিশীল রেখে কর্মসংস্থান বাড়াতে মনোযোগ দেবেন নতুন গভর্নর। সমাজে যদি একটা স্টেবল সোসাইটি গড়তে হয় তবে অবশ্যই কর্মসংস্থান বাড়াতে হবে। কর্মসংস্থান বাড়াতে হলে নতুন বিনিয়োগ বাড়াতে হবে। সেই সাথে যে সকল বিনিয়োগ স্থবির হয়ে গিয়েছে নীতি সহায়তার মাধ্যমে সেই বিনিয়োগগুলো বন্ধ হওয়া কলকারখানার মাধ্যমে চালু হওয়ার মাধ্যমে আবার সৃষ্টি করতে হবে। প্রথম দিনের বৈঠকে বিনিয়োগ বাড়াতে সুদের হার কমিয়ে আনার উপর গুরুত্ব দিয়েছেন নতুন গভর্নর। অব্যাহত থাকবে মূল্যস্ফীতি কমিয়ে আনার প্রচেষ্টাও। বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে একটা বড় বাধা হচ্ছে হাই ইন্টারেস্ট রেট।
এটা কিভাবে অ্যাড্রেস করা যায় সেটাও বাংলাদেশ ব্যাংক বিষয়টি তলিয়ে দেখবে। অবশ্যই প্রাইস স্টেবিলিটি এবং ইনফ্লেশন কন্ট্রোলের কথা বললাম, এটা তো প্রাইম একটা অবজেক্টিভ, এটাও বাংলাদেশ ব্যাংক দেখবে কিভাবে কন্ট্রোল করা যায়। কেন্দ্রীয় ব্যাংকে ভবিষ্যতে যেন মব বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সে বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মুখপাত্র। যে কর্ম পরিবেশ বিনষ্ট করে অকারণে কেন্দ্রীয় ব্যাংকের ভিতরে মব সৃষ্টির মতো উদ্যোগ যাতে কখনোই কেউ করার ভবিষ্যতে সাহস না পায়, সেই পরিস্থিতিটা কেন্দ্রীয় ব্যাংক এনশিওর করবে। বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার সাথে সমন্বয় করে কাজ করবে বাংলাদেশ ব্যাংক। পরিচালিত হবে নীতির আলোকে, সিদ্ধান্ত গ্রহণে থাকবে না কোনো বৈষম্য। বাংলাদেশ ব্যাংক প্যাসিভ হলেও ভূমিকা রাখার সুযোগ আছে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। চলমান পুনর্বিন্যাসের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে 1 সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা শীর্ষ পর্যায়ের রদবদল হয়েছে। ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল পদে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান। 19 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসেন আল মোর্শেদ সেনা সদরের নতুন অ্যাডজুট্যান্ট জেনারেল হয়েছেন। বর্তমানে অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল এমডি হাকিমুজ্জামানকে মিস্টের কমান্ড্যান্ট করা হয়েছে। ওই পদ থেকে মেজর জেনারেল এমডি নাসিম পারভেজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এছাড়া রংপুরের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান ঢাকার লজিস্টিক্স এরিয়া কমান্ডারের দায়িত্ব পেয়েছেন এবং ঢাকার লজিস্টিক্স এরিয়ার জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মোস্তাগসুর রহমান খান নিয়মিত অবসরে গিয়েছেন। সংবিধান সংস্কার পরিষদ গঠন না হলে সংসদে কথা বলার পরিবেশ থাকবে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এমন পরিস্থিতি সৃষ্টি হলে রাজপথে নামার প্রস্তুতি নেওয়া হবে। বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ছাত্র শক্তির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম দাবি করেন, পুলিশ হত্যার বিচারের আগে জুলাইয়ের যোদ্ধা ও আহতদের বিচার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, শুধু শেখ হাসিনার পতন নয়, স্বৈরাচারী কাঠামোর পতনই ছিল আন্দোলনের লক্ষ্য। 24-এর অভ্যুত্থানের সাধারণ মানুষ এখন প্রাণ দিলেও এর সুবিধা ভোগ করছে রাজনৈতিক দলগুলো। তিনি আরও বলেন, চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে অপসারণের মাধ্যমে বিচার প্রক্রিয়া সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। একই সঙ্গে সরকার ঋণ খেলাপিদের পুনর্বাসন করছে বলেও অভিযোগ করেন তিনি। যেখানে নির্বাচন হয়েছে, গণভোট হয়েছে, গণভোটের যে আদেশ, সে আদেশে স্পষ্টভাবে বলা আছে একই দিনে শপথ নিতে হবে। কিন্তু তারা আওয়ামী লীগের মতোই সংবিধানের দোহাই দিয়ে এই সংস্কার পরিষদের শপথ নেওয়া থেকে বিরত থেকেছে। যদি সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ না নেয়, তাহলে এই জাতীয় সংসদের আসলে এক আনা মূল্যও নাই। সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির অভিশংসনের প্রস্তাব উত্থাপনের ব্যাপারে ইতিবাচক 11 দলীয় জোট, এমনটা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। বলেন, জোটের সব দল এই প্রস্তাব উত্থাপনের ব্যাপারে ইতিবাচক থাকবে বলে মনে করে এনসিপি। বৃহস্পতিবার সন্ধ্যায় এনসিপির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর বাংলা মোটরের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। বলেন, বিএনপি যদি ফ্যাসিবাদের দিকে ফিরে যেতে চায় তাহলে দেশের জনগণই তাদের প্রতিহত করবে। বলেন, 28 ফেব্রুয়ারি ধানমন্ডির আবাহনী মাঠে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে এনসিপি। এছাড়া আগামী 2 মার্চ থেকে 11 মার্চ পর্যন্ত পর্যায়ক্রমে দেশের কয়েকটি বিভাগীয় শহরে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে। এ সময় গণভোট বাস্তবায়ন করা ছাড়া সরকারের অন্য কোনো উপায় নেই বলে মন্তব্য করেন দলটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। আগামী 28 ফেব্রুয়ারি 1 বছর পূর্তি হবে। সেক্ষেত্রে আমাদের দল সর্বোচ্চ চেষ্টা করবে অতি দ্রুত সময়ের মধ্যে কাউন্সিল গঠনের। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটা ছিল জনগণের আন্দোলনের ফসল। সেটাকে যখন আওয়ামী লীগ এসে 2/3 জোরে বাতিল করে দিয়েছিল এই 2011 সালে, এটার কনসিকুয়েন্স কিন্তু আওয়ামী লীগকে ফেস করতে হয়েছে। ফলে এখন যারা গণভোটকে অবজ্ঞা করবে, গণভোটকে যারা অবৈধ কিংবা গণভোটের রায় আমরা মানতে বাধ্য না, এই সমস্ত কথা যারা বলবে, বাংলাদেশের জনগণও তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে আমরা মনে করি। মাগুরায় চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় 2টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 14 জনকে। সকালে উভয় পক্ষ থেকে সদর থানায় মামলা দায়ের করা হয়। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 14 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে বুধবার রাতে পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের
বাটিকা ডাঙ্গা এলাকায় ঈদ উপলক্ষে সরকারি বরাদ্দের চাল বিতরণকে কেন্দ্র করে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তরিকুল শেখ ও একই ওয়ার্ডের বিএনপি নেতা আবু মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে তাদের সমর্থকদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হন। এ সময় ওয়ার্ড বিএনপি সভাপতির কার্যালয়ে ভাঙচুর হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ অভিযান চালিয়ে মোট উভয় গ্রুপের 14 জন আসামিকে গ্রেপ্তার করেছে এবং এই গ্রেপ্তার প্রক্রিয়া অব্যাহত আছে। মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইফতারের পরপরই মোহাম্মদপুর পুলিশ, ডিএমপির সোয়াট টিম এবং প্রশিক্ষিত ডগ স্কোয়াডের 2 শতাধিক সদস্য এই অভিযানে অংশ নেয়। ঘন বসতিপূর্ণ জেনেভা ক্যাম্পে ভেতরে কয়েকটি দলে বিভক্ত হয়ে চিরুনি অভিযান শুরু হয়। এ সময় কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়, জব্দ করা হয় মাদক। মোহাম্মদপুরের অপরাধপ্রবণ এলাকাগুলোয় ঈদের আগ পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সব জায়গাতে আমাদের প্রত্যেক দিন আমাদের টিম কাজ করে আসছে। আমাদের বিপুল পরিমাণ মাদক উদ্ধার রয়েছে। এখন পর্যন্ত আমরা বেশ কয়েকজন আসামিকে আইনের আওতায় এনেছি। এই অভিযান চলমান থাকবে এবং কিশোর গ্যাংয়ের কোনো দৌরাত্ম্য এই মোহাম্মদপুর আদাবরে থাকবে না। আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। জামালপুরে পবিত্র ঈদ উল ফিতর সামনে রেখে ভিড়ের ঝক্কি ঝামেলা এড়িয়ে কিছুটা আগে ভাগেই নিজেদের কেনাকাটা সেরে নিচ্ছেন ক্রেতারা। রমজানের এই সময় বিপণী বিতান ও শপিং মলে দুপুর থেকে গভীর রাত পর্যন্ত থাকছে ক্রেতাদের আনাগোনা। চলছে বেচা কেনাও। দাম নিয়ে ক্রেতাদের অভিযোগ থাকলেও বিক্রেতারা বলছেন ঈদ যতই ঘনিয়ে আসবে ততই বাড়বে বিক্রি। সেই অনুপাতে প্রস্তুতিও নিয়ে রেখেছেন তারা। দামে সাশ্রয় পেতে ও ভিড় এড়িয়ে আগেভাগেই ঈদ উল ফিতরের কেনাকাটা করতে জামালপুরের বিপণী বিতানে ভিড় করছেন ক্রেতারা। রমজানের এই সময়ে বিক্রির আশায় দোকানিরাও গভীর রাত পর্যন্ত অপেক্ষায় থাকছেন। শিশুদের পোশাকের চাহিদাই সবচেয়ে বেশি, পিছিয়ে নেই নারীরাও। ক্রেতাদের পছন্দ অনুযায়ী রয়েছে নতুন কালেকশন, তবে ক্রেতাদের দাবি পোশাকের দাম কিছুটা বেশি। একটু আগে আসছি যাতে দেখে শুনে ভালো মতো জিনিস নিজ চয়েস মতো কেনা যায়। বাজারটা সহনীয় থাকলে আসলে মার্কেটটাও বেশি কেনাকাটাটা বেশি করা হয়। একটু জ্যাম কম, ভিড় কম, সুবিধা। আগে কিনলে একটু দামও কম পাওয়া যায়। যদি ঈদের সামনে কিনতে যাই তখন তো আরো ভিড়ে বেশি হয়, তখন আরো দামও অনেক সিন্ডিকেটের মাধ্যমে আরো দাম বাড়িয়ে দেওয়া হয়। বিক্রেতারা বলছেন ঈদকে ঘিরে সব ধরনের প্রস্তুতি রয়েছে। দাম আগের তুলনায় কিছুটা বাড়লেও আগামী সপ্তাহ থেকে বিক্রি আরো বাড়বে এমনটাই প্রত্যাশা তাদের। কাস্টমার উপস্থিতি আছে, ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে সামনে হয়তো ভালো কিছু হবে এই আশা ব্যক্ত করি। এবার ঈদের নতুন অনেক কালেকশন আসছে। সুতি জামা, জর্জেট, কাটওয়ার্ক, আরিকা, সিকোয়েন্স জামা অনেক আসছে। ক্রেতা খুবই কম। প্রস্তুতি নিচ্ছি, অনেক টাকার মালও উঠাইছি দোকানে। আপনার প্রায় 25-30 লক্ষ টাকার মাল উঠাইছি। ব্যবসা ভালো হবে বিদায়, আর বাদ বাকির উপর আল্লাহ জানে যে ব্যবসা কিরকম হবে, কিন্তু আশাবাদী ব্যবসা ভালো হবে। ব্যবসা বাণিজ্য বর্তমানে অবস্থা একটু খারাপ, সামনে ভালো হতে পারে। রমজান মাস আল্লাহ তাআলা সামনে ভালো দিতে পারে। প্রায় 16 লক্ষ টাকা মাল তুলছি। এদিকে কাপড়ের দোকানের পাশাপাশি প্রসাধনী ও জুতার দোকানেও ভিড় করছেন ক্রেতারা। সেখানে চলছে জমজমাট বেচাকেনা। ঈদ উপলক্ষে মার্কেটে আসা ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তায় বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের টহল সেগুলো আমরা ইতিমধ্যে বৃদ্ধি করেছি এবং যত ঈদের সময় আসবে আরও তৎপরতা বাড়বে। আমাদের পোশাকি পুলিশের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমরা কিছু কিছু জায়গায় চেকপোস্টও ব্যবস্থা করব। এরপরে সাদা পোশাকে লোকজন থাকবে। প্রত্যাশা অনুযায়ী বেচাকেনা হওয়ায় চাঙ্গা হচ্ছে স্থানীয় অর্থনীতি, এমনটাই বলছেন ব্যবসায়ীরা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। সপ্তাহের শেষ কর্মদিবস রমজানের বিকেলে ধীরে ধীরে গড়িয়ে যায় সন্ধ্যার দিকে, কিন্তু রাজধানীর ব্যস্ত সড়কগুলো যেন থমকে দাঁড়ায়। প্রগতি সরণি, মিরপুর, বনানী ও কুর্মিটলা পেরিয়ে ইসিবি চত্বর পর্যন্ত ফ্লাইওভারে নেমে আসে অসহ্য যানজট। ইফতারের আগে ঘরে ফেরার তাড়া, গাড়ির চাকা থেমে থাকলেও থেমে থাকে না ঘড়ির কাঁটা। চলতি পথে অনেকেই সেরে নেন ইফতার। পাশাপাশি রাস্তার পাশের দোকানিরাও পরিবার ছাড়া সবাই মিলে করেন ইফতার। সপ্তাহের শেষ কর্মদিবস, অফিস শেষে ঘরে ফেরার তারা সবার। পরিবারের সাথে ইফতার করা চাই, কিন্তু রাজধানীর বিভিন্ন সড়ক ও ফ্লাইওভারের তীব্র যানজটে পড়তে হয় তাদের। প্রগতি সরণি, মিরপুর, বনানী ও কুর্মিটলা পেরিয়ে ইসিবি চত্বর পর্যন্ত দীর্ঘ যানবাহনের সারি। আজানের আগে বাড়ি পৌঁছানো যেন হয়ে পড়েছে অনিশ্চিত।
প্রচুর যানজট। মহাখালী থেকে এখানে আমার আসতে প্রায় 40-45 মিনিট লেগে গেছে। প্রচুর পরিমাণের জ্যাম ভাই, প্রচুর জ্যাম। আমরা চাই এটা সুন্দর একটা ব্যবস্থা হোক। জ্যাম খারাপ না, ভালোই জ্যাম মোটামুটি। সব মানুষ একসঙ্গে ছুটি হয়, সবাই মানুষ বাসায় টাসায় যায়, এইসব কারণে হয় আর আরও একটু কমার পদক্ষেপ নেওয়া উচিত, যাতে করে লোকজন স্বাচ্ছন্দ্যে বাসায় তাড়াতাড়ি ইফতারি করতে পারে। মিরপুর 10 নম্বর গোলচত্বরের আজানের ঠিক আগের মুহূর্ত। জীবিকার খাতিরে প্রতিদিন যাদের ইফতার হয় ফুটপাতে, সেই ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যস্ততা। রোজার এই উপলক্ষে সবার একসাথে মিশে যাওয়ার নামই সিয়াম সাধনা। বাসায় গেলে দেখা গেছে দোকানটা বন্ধ করে তারপরে যাইতে হয়, আর এটা দোকান বন্ধ করা তো একবারে ইজি না। এই জন্য এখানে ইফতার করি, তারপরে আশেপাশের দোকানদার যারা আছে আর মিলেমিশে একটা ইফতার করার মজাই অন্যরকম। কর্ম করি বিদায় এখানে আমরা ইফতার করতেছি, আমাকে তো ইফতার এখানে করতে হবে। আমরা ফুটপাতে ব্যবসা করি, যার কারণে বাসা অনেক দূরে, যার কারণে এখানে ইফতার করি। ফ্যামিলি আছে, সবই আছে। 2-1 দিন হয়তো ফ্যামিলির সাথে করি আমরা, আর এছাড়া বাদ বাকি সব দিনই আমরা এই জায়গায় করি। এমনও সময় যায় যে এক পাশে কাস্টমার আর এক পাশে খাওয়ান, ইফতারি এভাবেও করা লাগে। পরিবারের সাথে ইফতারের আকাঙ্ক্ষা সবার, কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে নগরের তীব্র যানজট আর জীবিকার কঠিন ব্যস্ততা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। পোশাক শিল্প পরিবার থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা দিয়েছে বিজিএমইএ। বিকেলে আর্মি গলফ ক্লাবে নির্বাচিতদের ক্রেস্ট উপহার দেওয়া হয়। সংসদ নির্বাচনে এবার তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের মধ্যে নির্বাচিত হয়েছেন 16 জন সংসদ সদস্য। পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমএ নির্বাচিত এমপিদের অভিনন্দন জানায়। বিজিএমএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, সমন্বিতভাবে কাজ করে পোশাক খাতকে অনন্য উচ্চতায় নিতে হবে, তবে যৌক্তিক দাবি পূরণ করতে হবে। ব্যবসার ব্যয় সহনীয় এবং ব্যবসা সহজ করার ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নিতে হবে। সংসদ সদস্যরা এই খাতের সমৃদ্ধি কামনা করেন। বলা হয়, পোশাক খাত বিস্তৃত হলে কর্মসংস্থান বাড়বে। পরে দোয়া ও ইফতার মাহফিলে অংশ নেন সবাই। অর্থনীতির স্বার্থে পোশাক শিল্পের যে বিভিন্ন সমস্যাগুলো আছে, এর সাথে যে আমাদের বস্ত্র শিল্পের যে সমস্যাগুলো, সেই সমস্যা যেন আমরা দ্রুত সমাধান করতে পারি। ন্যায়সঙ্গত সমাধান চাই, যেগুলো আমাদের প্রাপ্য সেগুলো যেন সহজভাবে হয়, যেটা আমরা সচরাচর বলি ইজ অফ ডুইং বিজনেস এবং কস্ট অফ ডুইং বিজনেস। টি-20 বিশ্বকাপের খবর। দিনের প্রথম ম্যাচে উঠতে থাকা উইন্ডিজকে মাটিতে নামিয়ে আনল দক্ষিণ আফ্রিকা। 9 উইকেটের বিশাল জয়ে সেমিফাইনালে 1 পা দিয়ে রাখল প্রোটিয়ারা। এইডেন মার্করামের ঝোড়ো ব্যাটিংয়ে 177 রানের লক্ষ্যে 16.1 ওভারে টপকে যায় তারা। আহমেদাবাদে 16 রান করে রাবাদার বলে ফেরেন শাই হোপ। ব্র্যান্ডন কিংকে এনগিদি ফেরান ব্যক্তিগত 21 রানে। এই দুই পেসারের সামনে দাঁড়াতেই পারেননি হেটমায়ার, পাওয়েল ও চেইজ। রাদারফোর্ডও ফেরেন 12 রান করে, তবে জেসন হোল্ডার আর রোমারিও শেফার্ড জুটি গড়ে এগিয়ে দেন দলের স্কোর। 49 রান করে হোল্ডার ফিরলেও 9 নম্বরে নেমে রেকর্ড 50-তে দলকে 176 রানের পুঁজি এনে দেন শেফার্ড। জবাবে শুরুতেই ব্যাট হাতে ঝড় তুলে দুই প্রোটিয়া ওপেনার মার্করাম ও ডিকক। 47 রান করা ডিকককে ফিরিয়ে জুটি ভাঙেন চেইজ। এরপর মার্করাম ও রিকেলটন মিলে তছনছ করে দেন ক্যারিবিয়ান বোলিং আক্রমণ। 45 রানে রিকেলটন আর 46 বলে 82 রানে অপরাজিত থাকেন মার্করাম। আর এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।